সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোটের আগে নেতাদের আনাগোনা, তর্জন গর্জন, ভাষণ সেসব তো চলছেই, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন, সেই সাধারণ মানুষ, তাদের কথা কজন শুনতে চান, তাদের খোঁজ কতজন রাখেন? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে চলে এসেছি মানুষের মাঝে। আর আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপন বিধানসভায়। বালুরঘাট লোকসভা কেন্দ্র শুরু করার আগে, এখানকার মানুষজনের সঙ্গে কথা বলার আগে একটু বালুরঘাট লোকসভা সম্পর্কে দুটো কথা বলে নেব। প্রথম দিকে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এটা এসসি রিজার্ভ ছিল। 2009 থেকে এই লোকসভা কেন্দ্র ওপেন টু অল, অর্থাৎ ফ্রি কনস্টিটিউয়েন্সি হয়ে যায়। আর একটা সময় বলা হতো এই বালুরঘাট লোকসভা কেন্দ্র বামেদের দুর্গ। 1977 থেকে 2009 পর্যন্ত এই বালুরঘাট লোকসভা কেন্দ্র ছিল বামেদের একদম খাস দুর্গ, বা আরও যদি স্পষ্ট করে বলা যায় আরএসপির দুর্গ। একটা সময় এখান থেকে টানা 5 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন পলাশ বর্মন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বালুরঘাটের চরিত্র বদল ঘটে। সামনে তো একটা ভোট, ভোট তো দেবেন নিশ্চয়ই। হ্যাঁ, ভোট তো দেবই। তো কি কি ইস্যুতে ভোট দেবেন এবার, কি কি মাথায় রাখবেন? মাথায় তো অনেক কিছু রাখতে হবে। মাথায় বেকার সমস্যা রাখতে হবে, মাথায় রাখতে হবে পেট্রোল ডিজেলের দাম রাখতে হবে, মাথায় আমাদের রাখতে হবে পানীয় জল, স্বাস্থ্য, এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে। এরপরেও মাথায় রাখতে হবে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে, সমস্ত কিছু মাথায় রাখতে হবে, রেখেই আমরা ভোট বাক্সে ভোট দেবো। আমার একটা জিনিস বলুন তো, এটা তো দেশ গড়ার ভোট, মানে দেশের ভোট। হ্যাঁ, তো সার্বভৌমত্ব একটা ব্যাপার আছে। তো দেশের যারা স্টেবল সরকার দিতে পারবে, স্থায়ী সরকার দিতে পারবে, তো সেক্ষেত্রে আপনাদের এলাকায় গত 5 বছরে কি কি হয়নি? আমরা তো এখানে সেইভাবে কিছু উন্নয়ন আমি দেখতে পাইনি 5 বছরে। আমি ব্যক্তিগতভাবে দেখতে পাইনি 5 বছরে। কি বলছেন? দেশের প্রধানমন্ত্রী বলছে আচ্ছে দিন, আর আপনি বলছেন উন্নতি দেখতে পান? সেটা দেশের প্রধানমন্ত্রীর আচ্ছে দিন হতে পারে, কারণ উনি 10 কোটি টাকা শুট পড়েন, উনার আচ্ছে দিন হবে। আমরা তো পড়ি না 10 কোটি টাকা শুট, আমরা 10 টাকা জামা পড়ি, আমাদের আচ্ছে দিন হবে না। পেট্রোল ডিজেলের দামটা দেখুন, আপনারা তো এত দূর থেকে এসেছেন, পেট্রোল ডিজেলের দাম দেখুন। আজকে বিশ্ববাজারে পেট্রোল ডিজেলের দাম কত? আজকে রেট হচ্ছে 87 টাকা, ব্যারেল প্রতি 87 টাকা দাম। সেখানে আজকে আমাদের ডিজেল কিনতে হচ্ছে প্রায় 95 টাকা, পেট্রোল 100 টাকার উপরে। আর ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যারেল প্রতি দাম হয়েছিল 2008 সালে 147 টাকা ইউএসডি। তখন তো দাম হয়নি। এই টাকাটা যাচ্ছে কোথায়? আপনার পাশে বসে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছে যে পেট্রোল ডিজেলের দাম যে পর্যায়ে পৌঁছেছে, তারপর তো নাভিশ্বাস ওঠার জোগাড়। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে একটা জিনিস পরিষ্কার আমাদের জানতে হবে, যে সরকার, যেখানে রাজনৈতিক একটা, বিশেষ করে যে রাজ্যে যে সরকার থাকে, তাদের নির্দিষ্ট একটা ট্যাক্সের একটা বিষয় থাকে। ওনারা যে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার রাজ্য সরকার এখানে অনেকই বেশি ট্যাক্স দিচ্ছে, এবং সেই ট্যাক্সটা নিতে বর্তমানে পশ্চিমবাংলার যে আমরা প্রতিটা মানুষের কাঁধে এখন আমাদের প্রায় 63,000 টাকা করে ঋণের বোঝা। এমন একটা পরিবেশ যেখানে হচ্ছে কোনো রকম কর্মসংস্থান নেই, কোনো রকম চাকরির ব্যবস্থা নেই। বালুরঘাট একটা সময় ছিল যেটা বাম দুর্গ। 1977 থেকে 2009 পর্যন্ত এই আসন বা এই কেন্দ্র বামেদের দখলে ছিল, এবং সেখানেই নাকি এই বালুরঘাট কেন্দ্রের মানুষজন এখানে উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি, পরশ পায়নি, এবং সেক্ষেত্রে কর্মসংস্থান একদম স্তব্ধ হয়েছিল। কি বলবেন? বিষয়টা হচ্ছে শোনেন, বাম আমলে প্রতি বছর প্রাইমারি, টেট, এসএসসি, পিএসসি সমস্ত সরকারি দপ্তরে প্রতি বছর নিয়োগ করা হতো। তৃণমূল আসার পরে বলছে যে এটা কি দুর্গাপূজা নাকি প্রতি বছর নিয়োগ করতে হবে। বাম আমলে আমাদের শিল্প স্থাপনের জন্য সিঙ্গুর নন্দীগ্রামে যখন শিল্প স্থাপন করা হলো, তৃণমূল আর বিজেপি যৌথভাবে সেই শিল্পকে ধ্বংস করে দিল। পশ্চিমবাংলার যারা বেকার যুবক, তাদের পেটে লাথি মারল সরাসরি। এখন যারা আছে ক্ষমতায়, 13 বছর ধরে টিএমসি ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় আছে, তারা কি করেছে বেকার যুবকের জন্য? শুধু টাকা তোলা হচ্ছে, তোলা। চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা শুধু তোলা হচ্ছে। 2014 সালে যখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তখন বলা হয়েছিল 2 কোটি বেকারের চাকরি দেবে। তাহলে 2 কোটি বেকার যদি 10 বছর হয়, 20 কোটি হচ্ছে। আমি আসার আগে গুগলে সার্চ করে দেখছিলাম, আপনিও দেখতে পারবেন, 1.5 কোটি বলছে ওরা নিয়োগ হয়েছে। সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে 1.5 কোটি। তাহলে বাকিটা গেল কোথায়? আপনাকে তো সাধারণ মানুষ ভোট দিয়েছিল 2 কোটি বেকারে কর্মসংস্থান হবে, প্রতি বছর 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে ঢুকবে। এই সব শুনে তো আজ পর্যন্ত বলুন না কার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকেছে। এই যে বর্তমান যে সরকার আছে, তৃণমূলের সরকার, এই সরকার যতদিন থাকবে বেকার ততদিন বেশি করে বাড়তে থাকবে। চাকরি বাকরি তো হবে না,
ভাতা ভিক্ষা এগুলো করেই চলতে হবে, আমাদেরকে বিদেশে যেতে হবে, এগুলো করে চলতে হবে। কারণ এই সরকার চাকরি দিতে পারবে না। দিবে কাদের চাকরি? যারা 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিবে, তোলামুলিদেরকে যারা তোলা দিবে, বামপন্থী বন্ধুদেরকে যারা তোলা দিবে তাদেরই হবে, তাছাড়া কারো হবে না। আজকে প্রতিটা ব্যাগের গায়ে যা দেখা আছে তার থেকে 300 টাকা বেশি দিয়ে আমি সার কিনছি, তার প্রতিবাদ তো কেউ করছে না, কেন্দ্র সরকারও করছে না। এখানে অনেক বন্ধু বলেছেন যে বেকারত্ব এবং কর্মসংস্থান নিয়ে, কিন্তু আমাদের কৃষিকাজ, আমরা তো মূলত কৃষির উপর নির্ভর করে চলছি, তবে কৃষিকে তো বাঁচিয়ে রাখতে হবে। সত্যি তো, এটাও তো ঘটনা যে আমাদের কৃষি প্রধান দেশ, এবং মানুষ আমাদের দেশে আমাদের মতো কৃষি প্রধান দেশে যারা কৃষক রয়েছেন, যারা কৃষক বন্ধু রয়েছেন, সারের দাম যেখানে পৌঁছে গেছে, তারপরে কৃষি কাজকে নির্ভর করে ঘর সংসার চালানো বেজায় মুশকিল। না, এই বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে, আমার বন্ধুবর যেটা বলবার চেষ্টা করলেন, আজকে কেন্দ্রীয় সরকারের, আজকে প্রধানমন্ত্রীর যে কৃষকদের স্বার্থে যে সারের দাম ন্যায্য মূল্যে কেনার, তার যে নির্দিষ্ট নির্ধারিত ব্যাপারে এখানে আমরা পেয়েছিলাম আমাদের এই লোকসভায় যিনি হচ্ছেন শাসক দলের প্রার্থী, তিনি তো একজন পশ্চিমবঙ্গের সেই সময় কৃষিমন্ত্রী, মানে কৃষি বিপণন মন্ত্রী। আজকে বলুন কৃষকদের সারের দাম অনেক বেশি, তখন কোনো আন্দোলনই হলো না। কারণটা এরা হচ্ছে করাপশনে যুক্ত, যেখান থেকে সারের যে মূল্য তার থেকে 500-700 টাকা বেশি কিনেছে। এটা রাজ্য সরকারের দেখার দায়িত্ব, এটার থেকে তারা দেখবেন না, কারণ তৃণমূল দলটাই জানেন গোটা পশ্চিমবাংলা থেকে আমাদের জেলাও একই, যেখানে হচ্ছে তার আপার লেভেল থেকে শুরু করে সবাই সামান্য রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। এটা তো মুদ্রার এপিঠ ওপিঠ, রাজ্য বলবে কেন্দ্র, কেন্দ্র বলবে রাজ্য, রেসপন্সিবিলিটি তো দুটো সরকারকেই নিতে হবে। গত 5 বছরে কি পেয়েছেন? সুকান্ত মজুমদার 5 বছরে সাংসদ হয়ে যে উন্নতিটা করছে, সেই দৌলতেই ভোট পাবে, এত চেঁচামেচি করে কোনো লাভ আসবো। আমি বলতে চাচ্ছি, উনি বলবেন বিদায়ী সাংসদ থেকে অনেক কিছু পেয়েছেন। আমি শুধু একটুকুই প্রশ্ন রাখতে চাই বন্ধুবর কাছ থেকে, যে উনি যে তার তহবিল থেকে বছরে 5 কোটি করে পান, 25 কোটি টাকা কোথায় কীভাবে খরচ করছেন, কি করেছেন জনগণের প্রতি? আমরা কোথাও কোনো কন্ট্রাকশন বা কোনো কি বলবো কোনো কাজ দেখিনি, তাকে একটু বলতে বলুন কি কাজ করেছেন। বিশদ তথ্য, এমপি ল্যাডের ফান্ড বা এমপি সাংসদ তহবিলের অর্থ কিভাবে খরচ হয়েছে সে সম্পর্কে এখানকার মানুষ তারা জানতে চাইছেন। আমি আসবো। ফান্ড থেকে এই যে পিছনে যে স্কুলটা দেখছেন, এখানে 10 লাখ টাকার সেট দিয়েছে, কিচেন রুম দিয়েছে। ধাইনগর স্কুলে যান, 10 লাখ টাকার দেওয়া হয়েছে। রাধা গোবিন্দ মন্দিরে যান, 14 লাখ টাকার দেওয়া হয়েছে। ভারত সেবা আশ্রমে যান, ওখানে 14 লাখ টাকার কিচেন সেট দেওয়া হয়েছে। এবার আমি বলি, সাংসদ তহবিল 25 কোটি থেকে এখানে স্কুল হাসপাতালে ব্যবহার করা যায়, কিন্তু মন্দিরে যে মন্দির, সেই মন্দিরের মতো জায়গায় কেমন ধর্মীয় স্থানে কি ব্যবহার করার জন্য ওই 25 কোটিটা ব্যবহার করা হয়েছিল, দেওয়া হয়েছিল? এবার 5 কোটি টাকা করে যেটা পায় সেজন্য করোনার জন্য প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে প্রধানমন্ত্রী এমপিদের ফান্ড থেকে 2 বছরের জন্য যে টাকাটা পাওয়া যায় সেটা করোনার জন্য সাধারণ জনগণের জন্য সেটা দিয়ে দেওয়া হবে, যার জন্য আমরা ফ্রিতে পেয়েছি। গোটা দেশে করোনার ভাইরাস কিনে নিতে হয়েছে। আমরা পিএম কেয়ার ফান্ডের হিসাবটা তো চাইছি। করোনার সময় আমরা যে পিএম ফান্ডে টাকা দিলাম, আমাদের মতন সাধারণ 10 টাকা 5 টাকা 200 টাকা করে, সেই হিসাবটাই তো আমরা চাইছি। আমরা শুধু বলতে যাচ্ছি যে আমাদের তপন ধারা সবচেয়ে বড় সমস্যা আছে জলের সমস্যা, সে জলের জন্য কি করেছে, এবং স্বাস্থ্যের সমস্যা আমাদের এখানে। ভোটের আগে সিএএ, রাম মন্দির, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? না, এগুলো আমাদের শিক্ষিত মানুষের তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। রাম মন্দির হোক না, আমরা তো রাম মন্দিরের বিরোধিতা করিনি। রাম মন্দির হোক, রাম মন্দির কেন হবে না? দেশে মন্দির হবে, মসজিদ হবে, মন্দির গড়ার কাজ যাদের তারা মন্দির করবে। শাসক শ্রেণী কেন মন্দির করবে? মসজিদ কেন শাসক শ্রেণী করবে? আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি আমরা মন্দির করবো, শাসক শ্রেণী তো মন্দির করবো না। সরকার 100 কোটি টাকা দিয়েছে মন্দির করার জন্য। আমার বক্তব্য, সেই টাকাটা দিয়ে কেন হসপিটাল হলো না, কেন সেই টাকাটা দিয়ে স্কুল হলো না? ভারতবর্ষে এমন কোনো খবর আছে যে ভারতবর্ষে কোনো হসপিটাল হয়নি? ভারতবর্ষে সবথেকে বেশি স্বাস্থ্য সবথেকে এগিয়ে ভারতবর্ষের সমস্ত রাজ্য। পশ্চিমবাংলায় হয় না, পশ্চিমবাংলার আমাদের উত্তরবঙ্গের যে সেটাকেও কলকাতা নিয়ে চলে যাওয়া হলো। এই তো হচ্ছে বসে আমাদের উত্তরবঙ্গকে সারা জীবনেই এই বর্তমান শাসক দল বামফ্রন্ট অবহেলা করেছে। মাননীয় বন্ধুর বলছেন এমস, ওনাদের তো উত্তরবঙ্গে 5টা এমপি ছিল, এমসটা এখানে করতে পারবে না কেন? রাজ্য সরকার তো অ্যাপ্রুভাল দিবে, কিন্তু করার দায়িত্ব তো ওদের ছিল, ওরা করবে না কেন? ওরা কেন নিজে করবে নিতে? সামনেই লোকসভা নির্বাচন, নিজের এমপি, নিজের এলাকার প্রতিনিধি কেমন চান বালুরঘাট? কেমন এমপি বা কেমন সাংসদ চাও? আমি সংসদ চাই যে সংসদ মানুষের কথা বলবে, ধর্মের কথা বলবে না।
মন্দির মসজিদে টাকা না দিয়ে শিক্ষা ব্যবস্থায়, পানীয় জলে এগুলোর দিকে দেখবে। আমি এমনই সাংসদ চাই যে আমাদের বেঁচে থাকার যে মূল তিনটা উদ্দেশ্য, শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান, এই তিনটা করতে পারবে এবং মানুষের পাশে সারা বছর থাকতে পারবে এবং রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু মানুষের করতে পারবে, এমনই সাংসদ চাই। তপনের বাসিন্দা হিসাবে আমি চাই আমাদের তপনের সাংসদ, মানে আমাদের বালুরঘাটের সাংসদ এরকম হোক, আমাদের তপনের জন্য অন্তত পানীয় জলের যেটা সবচেয়ে বড় আমাদের তপনের সমস্যা সেইটা দেখুক, আর সাধারণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা দেখুক, আর স্বাস্থ্যের উন্নতি ঘটাক। যারা গরিব মানুষের প্রতিনিধিত্ব করবে, যারা কৃষকের কথা বলবে, যারা বেকারের কথা বলবে, যারা স্বাস্থ্যের কথা বলবে, যারা পরিকাঠামোর উন্নয়নের কথা বলবে, যারা ধর্মের নিয়ে রাজনীতি করবে না, এরকম সাংসদ আমরা চাই। দুঃখের দক্ষিণ দিনাজপুরকে যারা সুখের দিনাজপুর নিয়ে এসেছেন, যে সাংসদ যিনি আছেন বিদায়ী সাংসদ, আমি সেই রকমই সাংসদ দেখতে চাই, সুশিক্ষিত, একদম ভদ্র এবং জেন্টলম্যান, এবং দক্ষিণ দিনাজপুরকে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের মানুষ চেনে। এক কথায় কাজের মানুষ, কাছের মানুষ, মানুষের মানুষ, যারা মানুষের হয়ে কথা বলবে, প্রতিনিধিত্ব করবে, ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করবে না, সেরকম সাংসদ ছিল। 2024 নির্বাচন কড়া নাড়ছে। 26শে এপ্রিল বালুরঘাটে ভোট, আর বালুরঘাটে এবার ত্রিমুখী লড়াইতে এবার বালুরঘাট কোন দিকে রায় দেয় সেদিকে তো আমাদের নজর থাকবেই। সময় শেষ, তাই বালুরঘাট থেকে বিদায় নিচ্ছি আমি পারাদীপ।